সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। আজকে জুলাই মাস শুরু হয়েছে। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত এর বাইরে বিরোধী দলীয় নেতা আজকে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। এখানে উনি বলেছেন যে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করেছে এবং শিগগিরই এটা প্রকাশ করা হবে। এই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে দুজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বামে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত এমপি এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আর রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকেও এনটিভির এই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত। আমি আপনাকে দিয়ে শুরু করি, কারণ তরুণরা দুইজনেই তরুণ এবং এর মধ্যে তুলনামূলকভাবে বেশি তরুণ, কম বয়সী এবং যারা সরাসরি জুলাইয়ের চূড়ান্ত পর্বের বিপ্লবের নেতৃত্বে ছিলেন, শুরু করেছেন। আর 17 বছর থেকে শহীদুল ইসলাম বাবুল কিংবা আরও অনেকেই আন্দোলন করেছেন। তো আমরা আরিফুল ইসলাম আদিব, আপনার কাছ থেকে শুনতে চাই, আজকে জুলাইয়ের প্রথম দিন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, আমরা তার কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে বাবুল ভাইকেও ধন্যবাদ। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা একসাথে মাঠে ময়দানে সব জায়গায় ছিলাম। প্রথমত আজকে জুলাইয়ের প্রথম দিন। আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান 2024 সালের, সেই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে এই অভ্যুত্থানে প্রায় 20,000-এর অধিক মানুষ যারা অঙ্গহানি হয়েছে, প্রায় 700-র মতন যাদের এক চোখ হারিয়েছে, চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকের হাত হারিয়েছে, পা হারিয়েছে, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে আমাদের দলের পক্ষ থেকে আমরা রায়ের বাজার যে গণকবর আছে, যেখানে আসলে কাউকে সেভাবে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু সেখানে গণকবর দিয়েছে। সেই গণকবর জিয়ারতের মাধ্যমে আমাদের এই মাসব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে এবং সেখানে আমাদের দলের পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে কয়েকটি বিষয় বলেছেন। প্রথমত বিষয় বলেছেন যে জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, সে গণহত্যার বিচার কার্যাবলী দ্রুত করার বিষয়ে একটি বক্তব্য আসছে এবং সেটা আমরাও দেখেছি যে যত তার দ্রুতার সাথে এবং অ্যাকুরেসির সাথে যে বিচারগুলো হওয়া উচিত, সেক্ষেত্রে আমরা যথেষ্ট ঘাটতি দেখি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে হাসানুল হক ইনু, জাসদের সভাপতি, তার 6টি মামলার রায় দিয়েছে। সেখানে 3টি মামলা সম্ভবত তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু আমরা তার যে একেবারে বর্তমানে যে ডিজিটাল যে রেকর্ড, তার যে বক্তব্য শেখ হাসিনার সাথে সরাসরি গণহত্যার যে নির্দেশ দেওয়া, শুধুমাত্র নির্দেশ দেওয়া না, পরিকল্পনা করা এবং 14 দলের শীর্ষ নেতৃত্ব হিসাবে শেখ হাসিনা ফোনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে আপনার এই পরামর্শ, আমরা রাজপথের সাথে কিভাবে আন্দোলন দমন করতে হবে, আটক করতে হবে, এমনকি মানে নাম ধরে যে শুধু রিজভী ভাইয়ের আটক করলে হবে না, একেবারে মোড়ে মোড়ে যারা স্থানীয়ভাবে যারা মিছিলটা সংগঠিত করে, যেটাকে আমরা তৃণমূল বলি। বাবুল ভাইরা আরও জানবেন যে হাসিনা কিন্তু 14 সালের পর থেকে ঢাকার বহু ওয়ার্ড ছাত্র দলের সভাপতি, বিএনপির সভাপতি, ওয়ার্ড পর্যায়ে তাদেরকে ধরে ধরে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলছে, গুম করে ফেলছে। কেন? কারণ দেখছে যে একটা ওয়ার্ডের ওই ওয়ার্ড সভাপতির নেতৃত্বেই আন্দোলনটা সংগঠিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এরকম স্পষ্ট তার ব্যাখ্যা থাকা সত্ত্বেও তার যে রায়টা দিয়েছে সেটি আসলে সন্তোষজনক নয়। এবং এখানে আপনি অনেকেরই প্রসিকিউশনের কোনো দায় দেখেন যে এটা প্রমাণ করার ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি ছিল? না, এখানে আসলে
আইনের এবং প্রসিডিউর যে বিষয়গুলো এগুলো বিস্তারিত ধরেন যারা আইনজীবী আছেন এবং এই প্রসিডিউর স্পেশালিস্ট আছেন তাদের বিষয়টা বলুন। আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে পিপলের যে অ্যাসপেক্ট এবং যেটা স্পষ্ট বোঝা যায় যে ধরেন পুরো 36 দিনে যে গণহত্যাটা হইল এবং শুধু আপনি 36 দিন না, পুরা এই 9 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের পুরো এই যে রেজিমটা, সেই রেজিমে হাসিনার যতগুলো গণহত্যা করছে, আপনার 9 সালের সেনা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং ধারাবাহিকভাবে 700-র অধিক বিএনপি জামাত এবং লিবারেল অনেকের যে গুম খুন এবং বিচার বর্বরতা, এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড তো হাসানুল হক ইনু অন্যতম কুশীলব। এবং যেটা তার সর্বশেষ জুলাইয়ের রেকর্ডে, অডিও রেকর্ডে স্পষ্ট বোঝা যায় যে নির্দেশ দিচ্ছেন যে মেরে ফেলতে হবে। তা কুষ্টিয়ায় করছে, হ্যাঁ, এবং কুষ্টিয়ায় তিনি বলছেন যে কুষ্টিয়ার এসপিকে তিনি নির্দেশ দিয়েছেন এবং আমরা দেখছি কুষ্টিয়ার 6 জন নিহত হয়েছে। তো সেই জায়গার থেকে পিপল তো এটা দেখে এবং জনগণ তো তার এই ভূমিকা দেখছে, সেই জায়গার থেকে রায়ের বিষয়ে আমরা যথেষ্ট সন্তোষজনক নয়। একই সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই নিয়ে আমার একটা পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা দীর্ঘদিন যার যেই ন্যারেটিভে বেড়ে ওঠা বা যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তারা উঠছেন, আমরা দেখেছি জুলাইয়ের পরপর সবাই তার পুরনো যে দৃষ্টিভঙ্গির লেন্স, মানে সমাজকে দেখা, রাজনীতিকে বিচার করা, আমাদের এখানকার রাজনৈতিক ঘটনা প্রবাহগুলোকে বিশ্লেষণ করা, তাদের সেই পুরনো দৃষ্টিভঙ্গি বা ফ্রেম দ্বারাই জুলাইকে আপনার হচ্ছে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তো আমার কাছে সবচেয়ে জুলাইয়ের গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হয় যে জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানের বিষয় যেটি হয়েছে যে দেখেন, একটা হয়েছে প্রথমত এই দেশের যে তরুণরা, যুবকরা যে বৈষম্যের শিকার হয়, বিশেষ করে জীবন ও জীবিকা 54 বছর রাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে সে যখন তার জীবন জীবিকার সম্পর্কে অনিশ্চিত ভবিষ্যৎ দেখে, তখন সে রাস্তায় নেমে আসে এবং তার এই নেমে আসার উপরে আবার হচ্ছে শাসক গোষ্ঠী সরাসরি তাকে নিপীড়ন না মানে একেবারে হত্যার মুখোমুখি করে। তো ফলে প্রথমত হচ্ছে এখানে আপনি যদি জুলাই শহীদ পরিবার কিংবা হচ্ছে সদস্যদের সাথে কথা বলেন, আমি প্রায় 35 থেকে 39 জনের মতো শহীদ পরিবার এবং সাথে সরাসরি কথা বলেছি। সেখানে একজোটা ছেলে ছিল শহীদ মমিনুল ইসলাম হৃদয়। তিনি 22 বার সরকারি চাকরির জন্য, সরকারি বলতে গেলে চাকরির জন্য 22 বার পরীক্ষা দিয়েছেন, ডিগ্রি পাস করা একটা ছেলে। এবং 23 বারের সময় তিনি পরীক্ষা দেওয়ার জন্য তার খালা, মানে আমরা যেটা বলি মায়ের বোন, খালার কাছ থেকে 500 টাকা ধার নিয়ে পরীক্ষা দিয়েছেন যে সর্বশেষ আমাকে ধার দাও। এবং তিনি যখন চাকরি পান না তখন তার বাবার সাথে যে ভ্যানে করে যে সবজি বিক্রি করছেন, তিনি জুলাইতে অংশগ্রহণ করছেন। তার জুলাইতে অংশগ্রহণটা কিন্তু একেবারে সরাসরি তার জীবিকার জন্য লড়াই। আমরা আসবো আপনার কাছে, 10 সেকেন্ড বলে দিই। আবার একই সাথে আমরা অনেক মাসুম বাচ্চা দেখেছি যারা 14-15 বছর শহীদ হয়েছেন, তাদের ব্যাখ্যাটা জাস্ট এরকম ছিল যে আমার ভাইকে হত্যা করছে, আমার ভাই যদি শহীদ হয় আমি তার জন্য কেন দাঁড়াবো না। এবং ইমোশন, আবেগটা কাজ করেছে এখানে। এবং এই যে ভাইয়ের জন্য দাঁড়ানো, সেখানে কিন্তু কোনো ধরনের ধর্ম বর্ণ পরিচয় না। আমরা দেখেছি যে দলমতের ঊর্ধ্বে সবাই পাশে দাঁড়িয়েছে। তো ফলে এখানের এই জুলাইয়ের যে তরুণদের যে আকাঙ্ক্ষা, তরুণদের একটা মর্যাদা, শুধু তরুণ না, বাংলাদেশের নাগরিকদের একটা মর্যাদাকর জীবন দেওয়া, সেই জায়গাটাই হচ্ছে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা। জি, আমি আপনার কাছে ফিরবো জনাব শহীদুল ইসলাম বাবুল। দুটো বিষয়ে আপনার সামগ্রিকভাবে জুলাই পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন এটা নিয়ে বলবেন, আর বাংলাদেশের রাজনীতিতে জুলাই পরবর্তী রাজনীতিতে আপনি কি কোনো পরিবর্তন চোখে পড়ছে? হ্যাঁ, পরিবর্তন আছে বলি। আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক আদিব অত্যন্ত মার্জিত রুচিশীল বক্তা এবং জুলাইয়ের অন্যতম অগ্রভাগের সৈনিক, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। তো জুলাইটা হলো আসলে কি বলবো, আমাদের মুক্তিযুদ্ধের পরে যদি এই জাতির শ্রেষ্ঠ কোনো অর্জন থাকে, বেস্ট জুলাইটা। এর আগে 90 আছে, আরও যা আছে তার মধ্যে জুলাইটা সবচাইতে মর্যাদাবান আমি মনে করি।
জুলাই ছিল সকল দল মত সকল পেশার মানুষের একটা সম্মিলিত প্রতিরোধ বা বিক্ষোভ বা বিপ্লব যেভাবে বলেন। কারণ একটা জাতি দীর্ঘদিন ধরে নিষ্পেষণে নানান ধরনের সামাজিক, মানবিক, নৈতিক, আর্থিক একটা নিষ্পেষণের মধ্যে ছিল, জুলুমের মধ্যে ছিল, ভয়ঙ্কর একটা জুলুমের মধ্যে ছিল। এই রাষ্ট্রে ইনসাফ বলে কিছু ছিল না। সত্যি কথা, লুটেরা রাষ্ট্র, দুর্বৃত্ত রাষ্ট্র, অমানবিক রাষ্ট্র, নিষ্ঠুর রাষ্ট্র। এই রাষ্ট্রের বিরুদ্ধে একটা সর্বব্যাপী প্রতিবাদ, মানে এই দলের সব মিলিয়ে গোটা একটা আন্দোলনটা ফ্যাসিস্ট ছিল শাসন। একটা উছিলা, বাট প্রতিবাদটা সার্বজনীন। এই উছিলায় সকল মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ, শুধুমাত্র আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত মানুষরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এই বিপ্লব জানতেন কোনো বিপ্লব না। এখন এই বিপ্লবের পরে অনেকে বয়ান তৈরি করছে, এই হাসিনা আসবে জীবন, অনেকে আমি দেখছি আসেন দুনিয়ার ইতিহাসে এইভাবে পালিয়ে যাওয়া, শুধু এইভাবে পালিয়ে যাওয়া না, কিছু কথা বলতে হয় আসলে। এই যে গোষ্ঠী জ্ঞাতি ছানা পোনা আগে পার করে দিয়ে তারপরে নিজে পালায়ে যাওয়া, সমস্ত এমপি নিয়ে পালানো, সমস্ত মন্ত্রী নিয়ে পালানো, সমস্ত মসজিদের ইমাম সহ ইমাম, মজ্জিন, আর আপনার হাইকোর্টের বিচারপতি, কে পালায় নাই? দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব আছে আপনি বলেন? মানে অপকর্মটা কি পর্যায়ে গিয়েছিল, এবং সর্বব্যাপী, কারা সর্বব্যাপী হয়ে গেছে সর্বব্যাপী। সেটাই বলতে চাচ্ছি। এটা তারই একটা নজির। এখন 2 বছর হয়েছে, আবার আপনি আসবেন বাংলাদেশে, বাংলাদেশের মানুষ আপনাকে বরণ করে নেবে, দুনিয়ার ইতিহাসে আছে। এগুলো হলো জাবর কাটা, এগুলো হলো কি বলে ওই যে সান্ত্বনা খোঁজা আর কি। সমুদ্রে পড়া মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, এই বাঁচার চেষ্টা। এই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নাই। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ কোন এরকম পতন কারো দুনিয়ার ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না। ইভেন এরশাদ, আমরা তাকে স্বৈরাচারের শিরোমণি বলতাম, সেও পালাই যায় নাই, এই প্রতিরোধের মুখোমুখি হয় নাই। পার্থক্য আছে। তো এখন আপনি যেটা বলছেন যে জুলাই থেকে আমরা কি অর্জন করলাম, হ্যাঁ, এবং এই যে- রাজনীতিতে এই এর না, মধ্যে আমি বলছি জি, জি। ইতিবাচক নেতিবাচক সবই আছে, আশা ভঙ্গ সবই আছে, প্রত্যাশা প্রাপ্তি, সামগ্রিক ব্যাপার। তো জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন যে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি, একটা নিকৃষ্ট শাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এইটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন। আমরা একটা গণতান্ত্রিক সমাজ পেয়েছি, যেখানে মানুষ ভোট দিতে পেরেছে নিঃসংকয়ে, নির্বিঘ্নে। একটা নির্বাচিত সরকার পেয়েছি, একটা সংসদ পেয়েছি। আরো যদি আপনি ডিপলি বলেন, হ্যাঁ, মানুষের প্রত্যাশা কি, যে জুলাই হয়েছে আমাদের জীবন মানের পরিবর্তন হয়ে যাবে, জুলাই হয়েছে আর বৈষম্য হবে না, জুলাই হয়েছে মানবিক বাংলাদেশ হবে, জুলাই হয়েছে আমাদের জীবন জীবিকার একটা ব্যবস্থা হবে, জুলাই হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা হবে, জুলাই হয়েছে আমার ঘর বাড়ি ভালো হবে, আমার স্কুল শিক্ষা স্বাস্থ্য সব ভালো হয়ে যাবে। এটাই তো প্রত্যাশা। কিন্তু হয়েছে কি, ধরেন একটা জুলাই তো একটা মানে ফ্যাসিস্ট পতনের আন্দোলন, এটা সমাজ বিপ্লব না, এটা একদিনের ব্যাপার না, একটা দীর্ঘদিনের প্রক্রিয়া। আপনার গণতন্ত্রের পথে আপনি যাত্রা শুরু করলেন, এমন সমাজ আছে যে 200 বছর 500 বছরের প্র্যাকটিসের পরেও গণতন্ত্র 100% পরিশীলিত হয় না। এটা বাস্তবতা। একটা জুলাইয়ের সুইচ দিয়ে সমাজের সমস্ত অন্যায় অনিয়ম আপনি বন্ধ করে দিবেন, এই আশা করা কিন্তু। এবং জুলাইয়ের দুরূহ। আকাঙ্ক্ষাটা আর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে একই, কোনো একই, কনফ্লিক্ট নেই, একই। একই। হ্যাঁ, এই যে আদিব এবং যেটা বলল, যেটা ব্যত্যয় হয়েছিল আবার এটা মানুষ স্মরণ করে দিচ্ছে। Right, জি। সেই পথে আমরা যাত্রা শুরু করেছি এই জুলাই দিয়ে। এই একটা সরকার বা একটা বছর বা একটা মাস বা 1.5 বছর বা 4 মাস দিয়ে আপনি এই জুলাইয়ের সমস্ত আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করতে পারবেন না। এই জুলাইয়ের পরে ধরেন পার্থক্যটা কি আমি বলি, ট্র্যাকে আছেন আমি কিনা? বলি, মানে আমি Right, সব হবে না, right, রাইট আপনি ট্র্যাকে যাত্রা আছেন। শুরু ট্র্যাকে উঠেছেন। জুলাইয়ের পার্থক্যটা কি আর জুলাই পূর্বের আর পরের? হ্যাঁ, ধরেন অনেক জায়গায় ব্যত্যয় হয়েছে, এটা ঠিক আছে, তবে পার্থক্য হলো জুলাইয়ের আগের যে শাসক, সংসদে বলেন আর সংসদের বাইরে বলেন, সকাল শুরু হইতো বিরোধী দলকে গালাগালি দিয়ে, অন্য কোনো কিছু না। খালেদা জিয়া, জামাত, বিএনপি। সংসদে তো এখনো আমরা কিছু কিছু শুনি। না, ওইভাবে শুনেন এই না। বিষয়গুলোতে একটু ওইভাবে আসে। আপনি শুনেন না কেন? আমি বলি কি, সরকার প্রধানরা এটা বলেন না, জুনিয়র দিকে বলতে, কিন্তু শুরু হইতো টপ থেকে, প্রথম থেকে উৎসাহিত করতো। হয়েছে কিনা আপনি বলেন? অবশ্যই, হয়েছে তো। এবং 4 মিনিট আগে গালাগালি দিয়ে, গিবত করে, প্রতিহিংসা চরিয়াত করে। এখন দেখেন বিএনপির প্রধান বা এনসিপির প্রধান বা জামাতের প্রধান এই ভাষায় কোনোদিন কথা বলেছেন এই জুলাইয়ের পরে? এটা আমাদের একটা অর্জন আমি মনে করি। জুলাইয়ের পরে আপনি, জুলাইয়ের আগে কি হতো? কোনো মানবাধিকার ছিল না বাংলাদেশে, কোনো জবাবদিহিতা ছিল না, কোনো আইনের শাসন ছিল না। জুলাইয়ের পরে আপনি দেখেছেন যে একটা মানুষ গুম হয়েছে, ফিরে আসে নাই? হয়েছে 4.5 মাসে? না। 4.5 মাসে হয়নি তো।
এটা একটা অর্জন না? আপনি নিরাপদ বোধ করেন না? আমরা টকশোতে বেরোনোর সময় আমরা তো আতঙ্কিত থাকতাম, কখন সো মেরে নিয়ে যাবে, আর কেউ পাবে কিনা। এই বাস্তবতা তো আমাদের দিন গিয়েছে। একটা ক্রস ফায়ার হয়েছে, হয় গুম হচ্ছে না, কিন্তু খুনের ঘটনা তো খুব একটা না, কমে খুনের নাই। ঘটনা বিচ্ছিন্ন, যেখানে আইন দেশ শৃঙ্খলার থাকবে। খুব আমি একটা ওইটা বলছি, ওই জায়গায় আমি আসতেছি। তো হয় নাই তো মানবতা বিরোধী অপরাধ, যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিংও ওই অর্থে নাই, বিচ্ছিন্ন দুই একটা ঘটনা পুলিশ হেফাজতে, সেটা তো আছে, সেটা তো অস্বীকার করার উপায় নাই, যুগে যুগে ছিল। তারপরে আপনার এই যে জুলাইয়ের পরে হাজার হাজার কোটি টাকা, শত কোটি টাকা কেউ পাচার করে দিছে বাংলাদেশে, আপনি শুনেছেন? জুলাই রাজনৈতিক দলের সমাবেশে, প্রতিবার দল সমাবেশে জুলাইয়ের আগে বিএনপির 10 লক্ষ লোককে আপনি সাউন্ড গ্রেনেড লক্ষ লক্ষ দিয়ে আপনি শাপলা চত্বর বানায়, বাইতুল মোকাররমে গুলি করে, রক্তস্রোত দিয়ে, হ্যাঁ, বিএনপির অফিস ক্র্যাক ডাউন করে, জামাতের অফিসে ক্র্যাক ডাউন করে, সংবাদ অফিসে, আমার দেশ অফিসে হয়েছে একটা ঘটনা? একটাও তো বলতে পারবেন না। রেপুটেশন হয়নি। তো পার্থক্য তো কিছু আছে। এখন আপনি বলবেন যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, যেখানে মানুষ আছে সেখানে অপরাধ থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রও যদি হয়, সেখানে অপরাধ থাকবে। হ্যাঁ, অপরাধ কমার বেশির ব্যাপার আছে। একটা বিধ্বস্ত রাষ্ট্র, বিধ্বস্ত বাস্তবতা, বিধ্বস্ত আইন শৃঙ্খলা বাহিনী, এখন আপনি এখানে যদি জুলাইয়ের সুইচ দেন, সব অপরাধ বন্ধ হয়ে যাবে, সব জজ পুলিশের চাকরির প্রয়োজন হবে না। এই বাস্তবতার দেশ তো আমাদের না। এটা একটা যুগে যুগে সঞ্চিত একটা সমাজের একটা অবক্ষয়, যেটা হয়েছে, অবক্ষয়। আর আপনি উন্নতি করলেও তো হবে, অপরাধ হবে না, কম বেশি তো হবে, খুন হবে, সামাজিক দ্বন্দ্ব হবে, পরিবারে খুন হবে, হ্যাঁ, সমাজে খুন হবে, কাজ্যা হবে, ফ্যাসাদ হবে, মারামারি হবে। এটা তো আপনি সুইচ দিয়ে বন্ধ করতে পারবেন না, কোনো সরকারই পারবে না, আপনি যে সরকারকেই বসাই দেন। হ্যাঁ, তবে দেখবেন যে রাষ্ট্র খুনিদেরকে, দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দিচ্ছে, প্যাট্রোনাইজ করে কিনা, সেই জায়গাটা আমি মনে করি পার্থক্য আছে। অবশ্যই আছে, আছে না? দর্শনের রায় হয়েছে 4 দিনের মাথায়, 4 দিনের মাথায় হয়েছে, 4 দিন শুনানি করে হয়েছে, কর্মদিবসে হয়েছে। এটা তো সরকারের আন্তরিকতার ব্যাপার আছে। একটা সরকার নির্বাচিত হয়েছে, তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সে 4 দিনের মাথায় কাজ শুরু করেছে। 6 দিনের মাথায় এদেশের 15 লক্ষ কৃষকের 12 লক্ষ কোটি টাকা, এই অর্থনীতির মধ্যে 12,200 কোটি টাকা, 1200 কোটি টাকা মাফ করে দিয়েছে দায়িত্ব নিয়ে সরকার। এইটা পরিবর্তন না? এই যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এই যে সোশ্যাল সেফটি নেটের আওতায় যে এত অসংখ্য কর্মসূচি, আমাদের এডুকেশন নিয়ে যে চিন্তা, একটা জিনিস খালি আমি বলি, বাজেটের যে বিষয়টা, এবার পার্থক্যটা কি? ধরেন একটা জাতির অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, রিকভার হইতে পারে, হ্যাঁ, সেটা যদি ডেমোক্রেসি ডিস্ট্রয় হয়ে যায়, সেটাও আমরা রিবিল্ড করে ফেলতে পারি, করেছি আমরা, হ্যাঁ, 100% না পারলেও করেছি। কিন্তু একটা জাতির এডুকেশন আর কালচার যদি ধ্বংস হয়ে যায়, সেই জাতির কি কোনো ভবিষ্যৎ আছে? এবং রাতারাতি এই জায়গাটাকে ইন্ট্রোডিউস করেছিল এর আগে, করেনি, বিএনপি করেছে, যে আমার এডুকেশন সিস্টেমটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিএনপি যদি বিরোধী দলকে দমন করার চিন্তা করত, ক্ষমতায় থাকার চিন্তা করত, এর কিন্তু ইমিডিয়েট ইফেক্ট আপনি পাবেন না, রেজাল্ট। এই যে এডুকেশনের উপর আপনি এত এমফাসাইজ করছেন, এত টাকা বরাদ্দ রেখেছেন, এর কিন্তু শর্ট টার্ম রেজাল্ট আপনি পাবেন না, 20 বছর পরে গিয়ে আপনি পাবেন। তার মানে কি? জাতির কথা চিন্তা করা হয়েছে। যদি আপনি অস্ত্র বাড়াবো, মানে গোলাবারুদ বাড়াবো, টিয়ার সেল বাড়াবো, সাউন্ড গ্রেনেড কিনবো, আপনার যদি ওই ইন্টেনশন থাকতো যে বিরোধী দলকে আমার ভবিষ্যতে দমন করা লাগবে, তাহলে তো আপনি ওইটাই করতেন কিনা? পার্থক্য আছে কিনা? অবশ্যই ইন্টেনশনের মধ্যে পার্থক্য আছে কিনা, দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, সব আমরা করতে পারছি না, আমাদের ব্যর্থতাও পাবেন আপনি খুঁজে, আমাদের ব্যত্যয়ও আপনি খুঁজে পাবেন আপনি চেষ্টা করলে, সব সরকারের সব দেশে সবসময়ই পাবেন। তবে আমার ইন্টেনশনটা, প্রচেষ্টাটা, আমি জুলাইয়ের সবটুকু আমি বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমার ইন্টেনশন আছে এবং আমার সদিচ্ছার প্রকাশ আছে। রাজনীতিতে কি পরিবর্তন আসছে জুলাই বিপ্লবের পর, আসলে এটা কি রাইট ট্র্যাকে আছে কিনা? আমি আরিফুল ইসলাম আদিব, শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং এমপি, উনি বলেছেন যে আমরা কয়েকটা উদাহরণ টেনেছেন এবং দিয়ে বলছেন যে রাইট ট্র্যাকেই আছে, যদিও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যত্যয় আছে এবং সময় লাগবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আবারও এনটিভির দর্শক শ্রোতা যারা দেখছে সবাইকে। প্রথমত বিষয় হচ্ছে যে জুলাই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় যে অর্জনটা অন্যতম, সেটা হচ্ছে যে হাসিনা দীর্ঘ 17 বছর ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করার মাধ্যমে এবং আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সম্পূর্ণ স্বার্থ রক্ষার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি,
বাংলাদেশে বিরোধী দলে কে এমপি নির্বাচিত হতে পারবে কি পারবে না, প্রত্যেকটা বিষয় প্রতিবেশী রাষ্ট্র সিলেক্ট করতো। নির্বাচন কখন হবে, নির্বাচনে কে এমপি হতে পারবে পারবে না, মানে একেবারে এভরিথিং। সেই জায়গার থেকে 5ই আগস্ট আমাদেরকে এরকম বলা চলে যে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আগ্রাসন থেকে একটা মুক্তি দিয়েছে, এবং যেটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে। কারণ দ্বিতীয় স্বাধীনতা বললেও অনেকে অনেক সময় এটা বিরোধিতা করে, কিন্তু হাসিনা যদি আরও 5 বছর যদি সাস্টেইন করতো, তাহলে তখন এটার মর্মার্থটা আরও ভালোভাবে বোঝা যেত যে এটা আসলেই দ্বিতীয় স্বাধীনতা ছিল কিনা। আপনি দেখবেন যে সর্বশেষ আগস্টের পর থেকে টানা 2 বছর তারা ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। পলাতক হাসিনা শুধু না, হাসিনার পুরা বাহিনী খুনিদেরকে ইন্ডিয়া, কলকাতা এবং আশ্রয় দিছে। শুধু আশ্রয় না, তারা সেখানে রেখে তাদেরকে প্যাট্রোনাইজ করা। ইন্ডিয়া প্রত্যক্ষভাবে বাংলাদেশের খুনি গণহত্যাকারীদেরকে প্যাট্রোনাইজ করতেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র। আর সে এসে বাংলাদেশে বলবে একই আকাশ একই বাতাস। তাদের মতন এরকম সাম্প্রদায়িক খুনিদের নিঃশ্বাসের যে বাতাস, আকাশ, সে আকাশ তো আমাদের এখানে না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি কিংবা অন্যান্য দল, এই অর্থে এক। আওয়ামী লীগ, ভারত এবং বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে এক। এবং এই সরকার গঠনের পর থেকেও আমরা দেখেছি সরকারি দলের যে কূটনীতিক যে কিছুটা হলো যে সফলতাটা, উদ্যোগটা, এটা বাংলাদেশের একটা রিমার্কেবল ঘটনা। বাংলাদেশের বলা চলে লাস্ট 20 বছরে কোনো রাষ্ট্রপ্রধান, 20 বছরও বলা চলে না, লাস্ট 26 বছরে মানে 21 শতকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান দিল্লির পরোক্ষ অনুমতি ছাড়া অন্য কোনো পরাশক্তি রাষ্ট্রের প্রধানের সাথে সরাসরি সফর বৈঠক সম্পন্ন করতে পারে না। মানে করতে পারে না আমি সেটা বলি না, মানে মিটিংটা সম্পন্ন করতে পারে না। আপনি প্রায়ত আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চীন সফরে গেছেন, একযোগে বাংলাদেশের 64 জেলায় গ্রেনেড হামলা করে তাকে দেশে চলে যেতে বাধ্য হয়েছে। এবং হাসিনাকেও সর্বশেষ চীন সফরের 2 দিন মাঝপথে রেখেই এই জুলাইতেই 9ই জুলাই হাসিনা চীন সফরে গেছেন, 13ই জুলাই বাংলাদেশে রাষ্ট্রীয় সফর সীমিত করে চলে আসছেন। তো ফলে সেই জায়গায় একটা ভূরাজনৈতিক কূটনীতিক জায়গায় সরকার যেটা নিচ্ছে, এবং আমরা দেখেছি যে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এইটাকে ইতিবাচক হিসাবেই দেখেছে। তো ফলশ্রুতিতে এইটা একটা বিগার্স বাংলাদেশের জন্য একটা বড় ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক একটা পরিবর্তন। আরও যে পরিবর্তনগুলো যেটা দরকার, এটা সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ এই কারণে এটা বাংলাদেশের মানে ফ্যাসিবাদ একটা অ্যাডভান্টেজ পাইছে। মানে আপনি দেখেন বাংলাদেশের মিডিয়াগুলো গড়ে উঠছে কখন, স্বাভাবিকভাবে আপনি 2008 সালের আগে মিডিয়া ছিল হাইয়েস্ট 5-7টা বা 8-10টা মিডিয়া ছিল। 9 সালের পরে যতগুলা টেলিভিশন অনুমোদন হয়েছে কিংবা পত্রিকাগুলা যারা কাজ করছেন, সেই জায়গার থেকে এই টেলিভিশন পুরো ইন্ডাস্ট্রিতে যারা আমাদের জাতির বিবেক হিসাবে, জাতির দর্পণ হিসাবে জাতির সামনে হাজির হয়েছে, তাদের পুরা চিন্তা করার শেপটা প্রতিবেশী রাষ্ট্রের চিন্তার দ্বারা, শেপ দ্বারা গঠিত। ফলে রাজনৈতিক ফ্যাসিবাদের এখান থেকে আপনার হচ্ছে বিদায় উৎখাত হইলেও এখন পর্যন্ত যে কালচারাল ফ্যাসিবাদ এবং এর সাথে লুটেরার গ্রুপ, আমরা টকশো তারা এখনো সক্রিয় আছে। আমরা এই বিরতিতে আলোচনা করতেছিলাম যে সংসদে শুধুমাত্র এক মাফিয়া গ্রুপ, লুটেরার গ্রুপ বসুন্ধরার সমালোচনা করায় আমাদের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কালের কণ্ঠ লাস্ট মনে হয় কয়েক ঘন্টা, প্রতি ঘন্টা একটা একটা করে হচ্ছে নিউজ দিচ্ছে, যেই নিউজের আসলে কোনো ধরনের ভিত্তি নাই, কোনো ধরনের মানে সূত্র নাই, আপনার কোনো ধরনের মানে নিউজ করার যে বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা নাই। এই কালের কণ্ঠই 5ই আগস্টের আগে শেখ হাসিনার সামনে হাসিনাকে স্তুতি করে ধন্যবাদ জ্ঞাপন করছে। সেই সময় তারা তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী, আমাদেরকে তাকে দুর্নীতির বরপুত্র বানিয়েছে। এখন আবার যে ডক্টর ইউনূস মানে ক্ষমতায় নেয়, এখন ইউনূসকে দুর্নীতির বরপুত্র বানাচ্ছে। এমনকি পলাতক হাসিনার যারা লেসপেন্সার, তাদেরকে
সামাজিকভাবে সামাজিকরণ করতেছে। ফলশ্রুতিতে আমাদের এই যে কালচারাল যে ফ্যাসিস্ট, তাদের বিরুদ্ধে আমাদেরকে পুরো সরকারি যে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, বিরোধী দল, প্রত্যেকের আমাদের একটা নৈতিক দায়িত্ব যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, বাংলাদেশের মানুষের পক্ষের, কোনো প্রতিবেশী রাষ্ট্রের তাবেদার নয়, কোনো গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষের নয়, সন্ত্রাসবাদী আওয়ামী লীগ দলের পক্ষের হয়ে কেউ মত উৎপাদন করবে না। সেই জায়গা থেকে আমাদের এখন এই কালচারাল পরিবর্তনটার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। আসবো আপনার কাছে আবারও। শহীদুল ইসলাম বাবুল, কয়েকটা বিষয়ে আরিফুল ইসলাম আদিব নিয়ে আসছেন, যেখানে প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি আসছে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের বিষয়টিও আসছে, এবং বাংলাদেশে তাদের পরাজিত শক্তির যে কালচারাল ফ্রন্ট সর্বশেষ, তারা নানাভাবে সক্রিয় আছে, শুধু পত্রিকা বলে কথা না, বিভিন্ন জায়গায়। এবং আপনারা কিংবা যারা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি, তারা বরাবরই ধারণা করা হয় যে কালচারাল ফ্রন্টে অনেক পিছিয়ে আছে, এবং এটাকে কেন তাদের সমপর্যায়ে নিয়ে যাওয়া, তাদেরকে সেইভাবে ফেস করার মানে চেষ্টাটা আপনাদের মধ্যে নাই কেন? বিএনপি ক্ষমতার বাইরে, ক্ষমতায় থাকলে অনেক ধরনের উইংস থাকে আপনার হাতে, অনেক ধরনের উইংস। আর এটা তো অস্বীকার করবার উপায় নেই যে ভূ রাজনৈতিক বাস্তবতাটা আমাদের কি অবস্থায় আমরা আছি, আমাদের মানচিত্রটা কি, আমাদের মানচিত্রটা কি। তারপরে আপনি বিগত দিনে আপনি ওপেন অ্যাক্সেস দিয়ে রাখছেন, ওপেন অ্যাক্সেস দিয়ে রাখছেন সমস্ত মানে কালচারাল সেক্টর বা পলিটিক্যাল সেক্টর বা ইকোনমিক্যাল যাই আছে সমস্ত অ্যাক্সেস আপনি তার সমস্ত মেকানিজম এখানে 100% কাজ করছে। আপনি রাতারাতি তার শেকড় উপরে ফেলতে পারবেন? তার একটা প্রভাব বলয় আছে না এখানে? আছে তো, যেটা কালচারালি পতিত হয়ে আছে, আছে তো। সেই উইংসের এবং সেই মেকানিজমের বাইরে গিয়ে আপনি 4 মাসের একটা সরকার, আপনি যে স্ট্যান্ড নিলেন, যে গার্ডস আপনি দেখালেন, এটা তো একটা নজিরবিহীন ব্যাপার, নজিরবিহীন ব্যাপার। এই বাস্তবতার মধ্যে দিয়ে মানে প্রধানমন্ত্রীর সফরটাকে বলছেন? অফকোর্স এটা তো একটা, আপনি দেখেন না ওই যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে নিউজ, আপনি দেখেন তাদের মিডিয়ার কি রিয়াকশন, তাদের বুদ্ধিজীবীদের কি রিয়াকশন প্রতি মিনিটে মিনিটে, হ্যাঁ, এবং তারা এটাকে একরকম যুদ্ধের সাথে তুলনা করতেছে, একরকম যুদ্ধের সাথে তাদের বিরুদ্ধে। তো এই গার্ডস তো জিয়াউর রহমানের ছেলে ছাড়া কেউ পারেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানের এই ব্লাড ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। এখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে যেগুলো আপনার ওপেন দৃশ্যমান হবে না, সব প্রতিবন্ধকতা দৃশ্যমান হবে না, সব বিষয়গুলা অদৃশ্যমানও আছে। তো সেই বাস্তবতার মধ্যে শুধুমাত্র জাতীয়তাবোধ, দেশপ্রেম, বাংলাদেশ সবার আগে, এটা মুখের কথা না, এটা উনি বলেছিলেন এবং মিন করে বলেছিলেন যে বাংলাদেশ সবার আগে। এই গার্ডস কয়জন দেখাইতে পারবে আমি জানি না, হ্যাঁ, তো সেটা উনি দেখিয়েছেন, অন্য কোনো কারণ নাই। আপনি বিএনপিকে দালালও বানাই ফেলছেন ইন্ডিয়ার, হয়েছে না বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা হয়েছে, দীর্ঘদিন হয়েছে। হ্যাঁ, দীর্ঘদিন যাবত বিএনপি ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে, বিশেষ করে নির্বাচনের আগ থেকে শুরু করে এটা ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা বুঝেছে যে তেল আর জলে হয় না। হ্যাঁ, আপনি যতই প্রোপাগান্ডা করেন, যাই করেন, করতে পারবেন, কিন্তু এই ব্র্যান্ডিং করে কোনো লাভ হবে না। এখানে আপনাকে আরেকটা প্রশ্ন আমি মাঝখান থেকে করি, যেহেতু আপনি প্রসঙ্গটা নিয়ে আসলেন। অনেকে বলেন নির্বাচনের সময় আপনার ভারতের সাথে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যে কোনো কারণেই হোক এই মুহূর্তে এটা আর নেই, কিংবা এটা ওই পর্যায়ে নেই। আপনি কি বলেন? মানে শোনেন, আমি একটা কথা বলি, আমি কি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করব? অবশ্যই। এই বাস্তবতায় আমি কি চেয়েছি? আমি আমার অধিকার চেয়েছি। আমি নতজানু হয়ে থাকবো কেন? আমি একটা স্বাধীন রাষ্ট্র, হ্যাঁ, আমার সার্বভৌমত্ব আছে, আমার জনগোষ্ঠী আছে, আমার স্বাধীনতা আছে, আমার পতাকা আছে। তুমি বড় রাষ্ট্র হইতে পারো, আমি ছোট রাষ্ট্র হইতে পারি, কিন্তু ভূরাজনীতির প্রেক্ষাপটে আমার অবস্থানটা গুরুত্বপূর্ণ। আমার বিশাল জনগোষ্ঠী আছে, আমার অর্থনীতি পৃথিবীর একেবারে দুর্বল ছোট অর্থনীতি না। আমার ভূখণ্ড অনুযায়ী হোয়াই আমি ডোমিনেটেড হব, হোয়াই আমি নতজানু থাকবো, হোয়াই আমি আমার অধিকার ফিরে পাবো না, হোয়াই আমি আমার পানি পাবো না, হোয়াই আমার বর্ডারে প্রতিদিন আপনি মানুষ খুন করবেন। এর বিরুদ্ধে কেউ কোনো জবাব চেয়েছে? তো আপনি কি বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়,
আপনি কি সেটা আপনার কাজের মধ্য দিয়ে প্রমাণ হবে, বক্তৃতায় না, আপনার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে প্রমাণ হবে, আপনার ভূমিকার মধ্যে দিয়ে প্রমাণ হবে, ইউটিউবে না। সেটাই আপনারা কতদিন ধরে রাখতে পারবেন? আমি জানি না, বাট আমি যেটা বললাম যে আপনি আমাকে যে ইন্টেনশনের দিকে ঠেলে দিয়েছেন, আমি তো সেই ইন্টেনশনে নাই, এটা তো আপনি বুঝতে পারতেছেন। আপনি আমাকে যে ইন্টেনশন বা যেই ব্র্যান্ডিং আপনি করতেছেন, আমি তো সেই ব্র্যান্ডিং এর লোক না। এটা এর মধ্যে এটার প্রমাণ নিশ্চয়ই আপনি পাচ্ছেন। এখন কতদিন ধরে রাখতে পারবো বা আদৌ পারবো কিনা সেটা আমি জানি না, বাট আমার ইন্টেনশনটা ওইটা না, আমার ইন্টেনশন বাংলাদেশ। আমি আরেকটা প্রসঙ্গ একটু আনতে চাই যে আমরা আজকেও বিরোধী দলীয় নেতার মুখ থেকে শুনেছি এবং এই আলোচনাটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা জুলাইয়ের গণভোটের যে আজকে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জামাতের আমির, এবং এইখানে এই প্রসঙ্গগুলো আবারও আসছে। তিনি বলেছেন যে গণভোটে দেশের 70% মানুষ যে রায় দিয়েছে বর্তমান সরকার এখনো সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে সেগুলো বাস্তবায়ন করেনি। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। একইভাবে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক এই নিয়ে কথা বলেছেন শহীদদের কবর জিয়ারত করে। না, ঠিকই আছে, জুলাইয়ের সব আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন হয় না, এটা সত্য, অনেকগুলো সময়ও লাগবে। জুলাই সনদের মধ্যে লেখা আছে যে ক্রমিকের জুলাই সনদের যে গত 88টা যে 84টা যে ধারা, তার মধ্যে 1 থেকে 48 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে হবে, এটা জি লেখা আছে। জি জি, তো সেটা তো আছেই, অতএব এটা তো আপনি একদিনে করতেও পারবেন না, একদিনে না, সংবিধান এটার সংশোধন প্রক্রিয়াটা শুরু সাপেক্ষে এটা করতে হবে, তা তো বটে। এটা হলো একটা ইস্যু। সংবিধানের বাইরে যেগুলো ছিল সেই অধ্যাদেশ অনেকগুলো বাতিল করে দেওয়া হয়েছে, বলা হয়েছে আবার আনা করা হবে। হয় নাই, বাতিল কোনোটাই মানে করা সেগুলো হয়নি। অ্যাপ্রুভ করা হয়নি, আবার আসবে। হ্যাঁ, আসবে কয়েকটা রয়েছে, সেগুলা পরিমার্জন, কারণ তাড়াহুড়ো করে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশগুলো করেছিল রাষ্ট্রপতির নামে, সেইগুলা বলা হয়েছে যে অধিকতর সংশোধন করে এগুলো আমরা আনবো, প্রত্যেকটাই আনবো, না আনার কোনো কারণ নাই। সুতরাং এবং আমার পার্টির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, এটা নিয়ে কোনো উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই। আর আরেকটা জিনিস আমি বলি, শোনেন, আমরা কি চেয়েছি? আমরা সংস্কার চেয়েছি, জি, তাই না? সংস্কার যে আমরা চেয়েছি, তো সংস্কারের আমি যেটা মনে করছি, সংস্কারের মূল স্পিরিটটা হলো কেয়ারটেকার গভর্নমেন্টটা, মূল স্পিরিটটা। আপনি যেটাই বলেন, আপনি হাত ধরে পা ধরে বাইরে দিয়ে সংস্কার করে দেয়, আমি বলি এর মধ্যে 80% আছে সংস্কারের। কেন আছে আমি বলি, আপনি যদি 5 বছর পর পর একটা ক্রেডিবল ভোট করতে পারেন, প্রভাব মুক্ত একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে পারেন, যেই প্রক্রিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের কথা হয়েছে সেখানে তো কোনো বিরোধ নাই, সেই প্রক্রিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, আদালতেরও রায় আছে এবং আমরা জুলাই সনদের মধ্যে সেটা যদি করেন, আপনি 5 বছর পর বিএনপি যদি এই 5 বছর ভালো না কাজ করে, 5 বছর পর ভোট করে আপনি বিএনপি উল্টেই দিতে পারবেন। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমার যত সংস্কার, এবং যদি বিএনপি বা কোনো রাজনৈতিক দল মনে করে যে 5 বছর পরে মানুষের কাছে আমাকে যেতে হবে এবং শান্তিপূর্ণ ভোটের মধ্য দিয়ে, ক্রেডিবল ভোটের মধ্য দিয়ে আমাকে নির্বাচিত হয়ে আসতে হবে, তাহলে তো দায়বদ্ধতা মানুষের কাছে না। সমস্ত সংস্কার আপনি না বললেও তারা করবে, যেটা মানুষ চায়, যেই সংস্কার। আরেকটা বিষয় নিয়ে আমি আরিফুল ইসলাম আদিব আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি দুইটা বিষয় আলাপ করতে চাই। একটা হলো জামাতের আমিরের বিষয়টা শুরুতে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে উনি বলেছেন যে ছায়া মন্ত্রিসভা কাজ শুরু করেছে, তো আপনারা তো 11 দলীয় জোটের অন্যতম শরিক, সংসদেও একসঙ্গে বিরোধী দলে আছেন, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করছেন, এখানে কি আপনাদের কোনো অংশগ্রহণ আছে এই ছায়া মন্ত্রিসভায়? বিরোধী দলের প্রথমত বিষয় হচ্ছে, এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা নিয়ে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি, এটা একটি বিষয়। তারা তাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন হয়তো তাদেরকে নিয়ে তাদের, কারণ ইতিপূর্বে তারা একটা মন্তব্যে বলছে দলের পক্ষ থেকে, তারা যে ছায়া মন্ত্রী সভা গঠন করবেন সেটা ওইভাবে প্রকাশ করবেন না। আজকে কিন্তু উনি বলেছেন যে আমরা কাজ শুরু করেছে, শিগগির আপনাদেরকে, তার মানে কি কাজ শুরু করছে কিন্তু প্রকাশিত না।
প্রকাশিত। প্রকাশিত না তো থাকলে এটা তো সেটা বিরোধী দলের একটা টোটাল ছায়া মন্ত্রিসভাটা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে হয়, কোনো দল না। সেই বিরোধী জায়গা দলে তো থেকে আপনারা এখন ভেরি মাচ পর্যন্ত আছেন না, সেটা তো আমরা আপনাদের আছি। নলেজের বাইরে এটা হচ্ছে। সংসদে একই সাথে সংসদীয় বিরোধী দলের জায়গা থেকে তো অবশ্যই আছে, বিরোধী দলের চিফ হুইপের জায়গায় দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম। কিন্তু জামাত হয়তো এই মন্ত্রিসভাটা যেটি এখন পর্যন্ত তারা ফার্দার আলোচনা কিংবা হচ্ছে প্রকাশ করা, এই বিষয়টা এখনো করেননি আর কি। আর আরেকটি বিষয় হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টি বলছিলেন, না, এটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, বাজেট নিয়ে উনি কিছু মন্তব্য করেছেন, যদিও এটা বাজেট উত্তর মত বিনিময় সভা ছিল বাজেট পাশ করার পরও। উনি যেটা বলেছেন যে আমরা যে বাজেটটা দিয়েছিলাম, ছায়া বাজেট দিয়েছিলাম, এই ছায়া মন্ত্রিসভাটা আসছে ওইখান থেকে, যে ছায়া বাজেটটা আমরা যেটা দিয়েছিলাম মোটামুটি এর কাছাকাছি বাজেটটা পাশ হয়েছে। তাইলে কি আমরা বলবো যে এইবারই প্রথমবারের মতো এরকম সরকার এবং বিরোধী দল অনেকটা প্রায় একই ধরনের অ্যাটিটিউড নিয়ে? না, এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে বাজেট পাস করলো, বড় দলের তো মিডিয়া কিংবা এস্টাবলিশমেন্ট বেশি। ছায়া বাজেট প্রথম প্রকাশ করছিল এনসিপি দিয়েছিল, এবং এনসিপির পক্ষ থেকে 8,68,000 টাকার একটা বাজেট প্রস্তাবিত করা হয়েছিল। জি, সরকারের পক্ষ থেকে 9,38,000 টাকার বাজেট প্রস্তাব করছিল। জি। জামাত তো খুব সম্ভবত সিমিলার 8 লাখ ফিগার এটা একটা জিনিস, কিন্তু এখানে মেইন যে বিষয়গুলো ছিল সেইগুলো কভার হয়েছে দাবি করা হচ্ছে জামাতের পক্ষ থেকে। আমি যেটা তার বক্তব্য দেখেছি, বলছে যে নিত্যপণ্যের করের বাহিরে মুক্ত রাখার ক্ষেত্রে সেটা বাজারে এখনো প্রভাব দেখতে পাননি বলে মন্তব্য করছেন বিরোধী দলের তিনি। সে তো ইমপ্লিমেন্টেশন লেভেলে। হ্যাঁ, এটা আমরা দেখেছি আর কি। তো বাজেটের ক্ষেত্রে যেটি হয়েছে যে এবার সংসদের বেশ কিছু, মানে পুরনো যে সংসদের যে কালচার সেটার থেকে ডিফারেন্ট। গভর্নমেন্টের কোনো কিছু ভালো হলে সেটা জামাত বলেন এনসিপি তাদের পক্ষ থেকে আপনার ইতিবাচকভাবে সেটাকে প্রশংসা করা হয়। আবার বিরোধী দলের কোনো প্রস্তাব যদি মনে হয় যে বেটার, সেটা সরকারি দলের সাথে সাথে রিসিভ করে আপনার সেটাকে আপনার হচ্ছে অ্যাড্রেস করতেছেন। তো সেই জায়গাটি ঘটছে। তবে একটা বিষয় আমার কাছে আজকে, যদিও আপনার এই টপিক্সের বিষয় না, এটা আমার কাছে খুব মানে দুই দিকের খুব, মানে এটার কি বলবো, মানে প্যারাডক্স মনে হয়েছে। যে দেখেন, আজকে দেখলাম যে বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর নির্দেশে আপনার প্রতিমন্ত্রী এবং হচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক, তারা বিরোধী দলের নেতার সাথে তার যে আসন ঢাকা 15 সেখানে পরিদর্শন করছেন জনদুর্ভোগ কমানোর জন্য। জি। তো এটি একটা ভালো দিক, কিন্তু এর বিপরীত চিত্রটাই পাশের যে আসন ঢাকা 16, যে কর্নেল আব্দুল বাতেন, যিনিও সংসদ সদস্য এবং বিরোধী দলের নেতা, জামাত দলীয়, হ্যাঁ, সে কিন্তু গিয়ে আবার এক ধরনের ধাওয়া খাচ্ছে। মানে এটা গত সপ্তাহেই কর্নেল বাতেন তিনি প্রেস কনফারেন্স করছেন যে মিরপুরের টবলকে তিনি কিছু তার সংসদীয় কাজ করতে গেছেন, সেখানে বিএনপি নেতাকর্মীরা হামলা করছে। হামলা করলে জামাতের মনোনীত প্রার্থী ঢাকা 6 নং ওয়ার্ডের যে কমিশনার প্রার্থী থেকে শুরু করে তারা সরাসরি হামলায় আহত হয়েছেন, সেটা নিয়ে প্রেস কনফারেন্স করছেন। এটা স্থানীয়ভাবেও তো এই ঘটনাগুলো ঘটতে পারে। স্থানীয় ভাবের বিষয়টি না, বিষয়টা হচ্ছে যে আপনার যদি এই যে কন্ট্রাডিক্টরি যে অবস্থানটা, যে একই জেলা না, মানে পাশাপাশি আসনে, মানে ঢাকার বলা চলে একই আসনে এক এমপি, মানে এটা ধরেন জামাতের আমিরের ইয়া করেছে। আজকে দেখছি জামাতের যারা অ্যাক্টিভিস্ট আছেন, না আপনারা বিরোধী দলের এমপিদের জন্য তো বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। আমি একটু যেটা শেষ করি, যে ধরেন তারা খুব এটাকে প্রশংসা করতেছেন। তা আমার কাছে যেটা প্রস্তাব, যে বিরোধী দলের নেতা শুধু তার নিজের আসনে প্রতিমন্ত্রীকে নিয়ে হচ্ছে নিজের আসনের সিকিউরিটি ফিক্সড করলে হবে না, তাকে যে 78 জন এমপি তাকে যে নেতা বানিয়েছে, ওই 78 জনের প্রত্যেকটা এমপির প্রত্যেকটা সংসদীয় আসনের যে নিরাপত্তার যে বিষয়টা আছে এবং হচ্ছে তার যে সংসদীয় কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। এখন তো সে বিরোধী দলের প্রধান দেখে ধরেন তাকে তো স্পেশাল প্রায়োরিটি সরকার দল দিবে,
তার মানে আপনি আপনার স্পেশাল প্রায়োরিটি নিয়ে শুধুমাত্র আপনার এলাকার জনগণকে সন্তুষ্ট করবেন, কিন্তু আপনারই সাথে যারা অন্য যারা এমপি হয়েছেন তারা এলাকায় গেলে ধাওয়া খাবেন, তারা অনেক সময় বরাদ্দ ক্ষেত্রে বৈষম্য পাবেন, তারা হচ্ছে এলাকায় ভালোভাবে মানে সংসদে যে কাজ সেটি করতে পারবে না, সেই জায়গাটা কিন্তু আমি আরেকটা জিনিস আপনার কাছে শুনে একবারে শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছেন যে এটা খুব আমার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি যদি কথা বলি, প্রথমত হচ্ছে যে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সামগ্রিক ব্যর্থতা, 1 নম্বর। 2 নম্বরটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে পুরো এই ক্যাবিনেটের আমরা দেখি যে তিনি সব কিছু বিষয়ে মন্তব্য করেন। তো একটা মানুষ মাল্টি ট্যালেন্টেড হইতে পারে, তিনি পড়াশোনা করেছেন লয়ে, তিনি আমলায় কাজ করছেন, বিসিএস দিয়ে প্রশাসনে কাজ করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রীর সম্ভবত পিএস বা এই দায়িত্ব তিনি পালন করছেন, আবার একই সাথে তিনি রাজনীতিবিদ ছিলেন, ছাত্র জীবনে তিনি ছাত্রদলের সমাজে ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। তো ফলে তার এই যে ডাইভার্সিফাইড যে কোয়ালিটি সেটা থাকতে পারে, কিন্তু যেইটার দায়িত্ব তিনি অফিসিয়ালি নিয়েছেন সেই দায়িত্বটা কিন্তু বারবার প্রশ্ন আসছে। আপনি রামিসা থেকে শুরু করে আপনার কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার হত্যা ধর্ষণ এগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে। ঢাকায় বিশেষ করে মোহাম্মদপুর থেকে এই এরিয়াটা এখন পর্যন্ত পুরো বলা চলে যে আপনার ছিনতাইয়ের এক ধরনের হচ্ছে অভয় আরণ্য হয়ে গেছে। আপনার লোকালি আপনার যে তথ্য আসছে লাস্ট 4 মাসে প্রায় 600-র অধিক খুন হয়েছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং দেখেন যে বিএনপিকে কিন্তু আরো অনেক হামাগুড়ি দিতে হবে। যেই প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় এখানকার মানে যারা আসলে সার্টিফিকেট দেয় যে আপনি কতটুকু ভালো কতটুকু খারাপ, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখেছি কিন্তু 6 মাসের 3 মাসের একটা প্রথম সরকারের 100 দিনের একটা কিন্তু তারা স্ট্যাটিস্টিক্স দিয়েছে। এই তথ্য কিন্তু আমরা হাসিনার সময় দেখতাম না। তারাও তৎপর হয়েছে, তারা কিন্তু ধরেন যে হ্যাঁ ওই যে বলেছে না যে বিএনপিকে আমরা নাকে রুমাল দিয়ে হচ্ছে ভোট দিয়েছি, ফলে রুমাল যখন আবার সরায় ফেলবে তখন কিন্তু থুতু দিতেও কিন্তু বিএনপির গায়ে কিন্তু তারা 1 সেকেন্ড ভাববে না। শহীদুল ইসলাম বাবু না আমি জাস্ট 38 সেকেন্ড বলে দেই। 2 নম্বর একটা তৃতীয় আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে পুরো প্রশাসন কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সেটআপ, মানে এটা প্রশাসন বলতে আপনি যদি পুলিশের বিভিন্ন সেক্টরে একটা থানায় যদি একজন এসআই চায় যে আমি সরকারকে একটু বেকায়দায় ফেলাইতে চাই, একজন এসআই মানে একটা থানায় তো ধরেন ওসির আন্ডারে এসআই আরো 5-7 জন থেকে শুরু করে কনস্টেবল প্রায় ধরেন 20 থেকে 17 জনের সেটআপ। ওই সেটআপে যদি একজন চায় যে আমি একটা অকারেন্স করে সরকারকে একটা বেকায়দায় ফেলবো, তাহলে এইরকম বাংলাদেশের প্রত্যেকটা থানায় মিনিমাম 70% এখনো পুরনো সেই সেটআপ। তো ফলে সরকারকে এই জায়গায় থেকে মানে আইন শৃঙ্খলা উন্নতির ক্ষেত্রে আরো বেশি হচ্ছে দায়িত্বশীল হতে হবে এবং একই সাথে পুরো ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে এখানে দলগুলো তো বলছে যে তাদের সাথে রাষ্ট্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, সেই জায়গাটিতে আমার মনে হয় একে তো প্রথমত তার দায়িত্ব রেসপন্সিবিলিটি তার মন্ত্রণালয়ে মনোযোগ দেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে ফ্যাসিবাদের যে প্রতিষ্ঠানগুলো তাদের দিকে তীর তাক করে আছে সেটার প্রতি সতর্ক উচিত। 3 নম্বর হচ্ছে পুরনো যে কাঠামো আছে পুলিশের ভিতরে সেই কাঠামোর পরিবর্তন করা উচিত। জনাব শহীদুল ইসলাম বাবুল, দুটো বিষয় আমি বলছিলাম যে ছায়া মন্ত্রিসভা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। শুরুতে আপনি ছায়া মন্ত্রিসভা গঠনকে কিভাবে দেখছেন, আর ওনারা যেটা বললেন যে ওনারা 11 দলের থেকেও এই ব্যাপারে কিছু জানেন না। না জানেন না, হয়তো জানবেন। ছায়া মন্ত্রিসভা ভালো কনসেপ্ট, এটা গণতন্ত্র যেখানে আছে পার্লামেন্টের ডেমোক্রেসি অনেক জায়গায় এই প্র্যাকটিসটা কিন্তু আছে, বিশেষ করে ওয়েস্টে। তো সেটা তাদের একটা আমরা জানতে পারবো তাদের চিন্তা কি, তারা হলে কি করতো। হ্যাঁ এই কনসেপ্টটা এটা সরকারের জন্য ভালো, এটা হওয়া উচিত বলে আমরা মনে করছি। তুলনামূলক তাদের থিঙ্কিং তাদের চিন্তা যে এই মন্ত্রণালয়ে আমাদের পরিকল্পনা কি, সেখান থেকে সরকার উপকৃত হতে পারে, এটা আমি ইতিবাচকভাবে দেখি। এটা হলো একটা জিনিস। আর ধরেন বিরোধী দল এমনিতেও তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন সাব কমিটিগুলো থাকে। হ্যাঁ আমরা করি, ফরেন রিলেশন কমিটি থাকে, ইকোনমিক জ্বালানি সংকট নিয়ে আমরা করছি, তারপরে যে বিলগুলা নিয়ে একটা সর্বদলীয় কমিটি হয়েছে, তারপরে আবার স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থাকে। এটাই হলো সুবিধা পার্লামেন্টারি ডেমোক্রেসি, যে গণতন্ত্র
গণতন্ত্র মানে পার্লামেন্ট হলো সবকিছুর কেন্দ্রবিন্দু, জবাবদিহিতা থাকবেই থাকবে। ধরেন এই যে বিরোধী দলের নেতার কথা যেটা বললেন, ঠিকই আছে, বিরোধী দল তো হ্যাঁ ব্যত্যয় জামাত বা এনসিপি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, প্রত্যেকেরই আলাদা চিন্তা থাকবে, আলাদা মতাদর্শ থাকবে, আলাদা নির্বাচনী ইশতেহার ছিল, তাই না? কিন্তু তার মধ্যেও সংসদে অনেক ডিবেট হয়েছে, এর মধ্যে কিন্তু প্রাণবন্ত সংসদ, আমি তো জানি মানুষেরও আগ্রহ খুব। সেখানে ধরেন গরম বক্তৃতা হয়েছে, নরম বক্তৃতা হয়েছে, কিন্তু দিন শেষে আমাদের যারা অভিভাবক, প্রাইম মিনিস্টার বা বিরোধী দলের নেতা চমৎকার দায়িত্বশীল আচরণ করেছেন, আমি দেখেছি। ইভেন এই বাজেট সেশনে যেটা হলো আমি দেখলাম তো, মানে বিরোধী দলের নেতার যেই প্রপোজালটা, সর্বশেষ প্রপোজাল একটা দিয়েছেন যে বাইসাইকেলের উপর ভ্যাটটা প্রত্যাহার করলে 16 আনা পূর্ণ হবে আমাদের চিন্তা, বা এই সাথে সাথে প্রাইম মিনিস্টার সেটা গ্রহণ করেছেন এবং অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন, এবং অর্থমন্ত্রী এই বিষয়ে ব্রিফিং দিয়েছেন যে বিরোধী দলের নেতার আবেদন 22-এর প্রেক্ষিতে আমরা এই বিষয়টা আমরা বিবেচনা কনসিডার করছি। তারপরে ধরেন এই যে বরাদ্দ, মাননীয় স্পিকার উনি 7 বারের এমপি, হায়েস্ট আমাদের, উনি নিজে বললেন যে মানে বরাদ্দর ক্ষেত্রে বৈষম্য হয়েছে কিছু, এটা তো সত্য, সবসময় বিগত সংসদের প্র্যাকটিসই এই, বিরোধী দল হইলে কিচ্ছু পাবে না, কিন্তু আমরা আমাদের সরকারের সময় কিছু বরাদ্দ দিয়েছে, কিন্তু কিছু পার্থক্য হয়েছে, এটা সত্য। এটা বলার পরে আমাদের এই স্পিকার বললেন যে ভালো, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে বললেন, ঘোষণা দিলেন যে তার ফান্ড থেকে 20 কোটি টাকা বিরোধী দলের এমপিদেরকে দেওয়া হবে, 30 লাখ করে পেলেন, এটা তারা তাদের স্বাধীনভাবে কর্মসূচি নিয়ে করতে পারবেন, এবং ভবিষ্যতে আমি আশা করি যে বরাদ্দর ক্ষেত্রে যদি কোনো বৈষম্য থাকে বা আছে সেটা সমাধান হবে। এবং স্পিকার বলছিলেন যে থ্যাংক ইউ মাননীয় প্রাইম মিনিস্টার, কারণ আমি 7 বার এমপি ছিলাম, কানাকড়িও পাইনি সরকারি দল থেকে। আমি মনে করি এটা একটা পরিবর্তন। আপনি জুলাইয়ের যে পরিবর্তনের কথা বললেন, এটা অবশ্যই একটা পরিবর্তন, এবং আমরাও মনে করি যে বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হয়। এমপি অলওয়েজ এমপি, এমপির একটা মর্যাদা থাকবে, তার এলাকা থেকে মানুষের ভোটে সে নির্বাচন, মানুষের কাছে তার কমিটমেন্ট থাকবে। আর এরা বললো যেটা আদিব যেটা বললো যে আইন শৃঙ্খলা এখনো পুরোপুরি ঠিক হয় নাই, পুলিশের মধ্যে বিশৃঙ্খলা আছে, পুলিশের নৈতিক মনোবল এখনো ফিরে আসে নাই, আর 17 বছরের ভূত প্রশাসনের মধ্যে, এটা আপনি 1 জুলাই দিয়ে এই সুইচ দিয়ে তো পারবেন না চেঞ্জ করতে, আর আপনি তো পুলিশ আমদানি করতে পারবেন না, ইম্পোর্ট করা যাবে না, এই পুলিশ দিয়েই তো আপনাকে কাজ করতে হবে। হঠাৎ করে কি আপনি পুলিশ নিয়োগ দিন ইন্সপেক্টর বানাই দিতে পারবেন, সাব ইন্সপেক্টর বানাই দিতে পারবেন? এই হয় জামাতের পুলিশ না বিএনপির পুলিশ, আওয়ামী লীগের পুলিশ বেশি এখনো আছে প্রশাসনের মধ্যে, তারা নানান জায়গায় নানানভাবে স্যাবোটাজ করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এটাকে পরিচালনা করা, এর মধ্য দিয়ে হঠাৎ করে তো আর আপনি একেবারে সব সাইটে ফেলে দিয়ে নতুন নিয়োগ দিতে পারছেন না। তো যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত মন্দের ভালো এগুলো নিয়ে আপনাকে চলতে হবে। হ্যাঁ, তারপরে এখানে একটা ডিবেট আসে, একটা প্রশ্ন বারবার আসে যে আপনারা প্রক্রিয়াটা, এটা ইন্টারিম গভর্নমেন্টের উপরে আসছে যে তারা যে 18 মাস ক্ষমতায় ছিল ওই সময় নিয়োগ প্রক্রিয়াটাকে ওইভাবে স্পিড আপ করা হয়নি, একটা ব্যাচ মাত্র বের হয়েছে অফিসারদের মধ্যে, এবং আপনি প্রফেশনালি নিয়োগ দেন, আপনার জামাতের বিএনপি দিতে হবে এমন কোনো কথা নেই, এবং এটা উচিতও না। প্রফেশনালি যোগ্য লোকদেরকে আপনারা প্রশাসনে নিয়ে আসেন। কনস্টেবল নিয়োগ হলো কিছুদিন আগে, সংস্কার প্রস্তাব ছিল, এগুলো জেলায় জেলায় কনস্টেবল নিয়োগ হলো, আমাদের কাছে তো মানুষ আসে বেকার, যারা আন্দোলন ক্ষতিগ্রস্ত, এরাও কিন্তু আসে, আমরা একটা নিয়োগ দিতে পারিনি, কারণ এমন একটা পদ্ধতি এখানে তৈরি করেছে। এটা একদিক দিয়ে ভালো, আপনি যেটা বলেছেন যে লিখিত পরীক্ষায় কার খাতা কোনটা নোবডি, এটা কেউ জানবে না। হ্যাঁ, এই কনস্টেবল নিয়োগে এটা ভালো, এটা নিয়োগ হয়েছে, আমরা দিতে পারিনি। 10,000 পুলিশ নিয়োগ হবে দ্রুততম সময়ে, 10,000, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ডাক্তার, নার্স, মিডিয়া, এইগুলো দিয়ে নিয়োগ হবে, এবং এটা প্রয়োজন। তো এই কাজগুলো যখন হবে তখন আশা করি যে একটা পরিবর্তন হবে। পরিবর্তনটা তো আসলে বললাম না যে সুইচ দিলেই পরিবর্তন হয় না, অ্যাক্ট করা লাগে, কাজ করা লাগে, সময় লাগে তার জন্যে। তো সব মিলে এগুলো নিয়ে আমাদের জীবন আর কি, হ্যাঁ, এই সব দিন রাত্রির মতো আমাদের চলছে। তো এটা নিয়ে আমরা চলবো। আমরা আশা করি যে জুলাইয়ের যে শহীদদের যে চেতনা, বা মুক্তিযুদ্ধের শহীদদের যে চেতনা, আকাঙ্ক্ষা, স্পিরিট, এই স্পিরিটটাই হলো মূল কথা। এই স্পিরিট যতক্ষণ আমরা ধারণ করতে পারবো ততক্ষণই আমরা শহীদদের প্রতি হক আদায় করা হবে, এবং আশা করি যে আমার দলের সরকার সেই জায়গায় যত্নবান থাকবে। ছোট্ট করে আরেকটা বিষয় জিজ্ঞেস করে আপনাদের দুইজনের মতামত নিয়ে, যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে এক ধরনের ডিবেট, এক ধরনের সমালোচনা আমরা দেখি, এবং হঠাৎ করেই বিএনপির তরফ থেকে এটা জুড়ে সুরে উচ্চারিত হচ্ছে, এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেও শুনলাম যে দুদকের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিসকে তদন্ত করা হবে। ছোট্ট করে যদি দুইজনই একটু মন্তব্য করেন, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে আছি। এটা তো অসত্য না, বিতর্ক তো আছেই। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় কিছু অনিয়ম হয়েছে, তারা যে আপনাদের এত সুন্দর একটা নির্বাচন করে দিল, সেটা ইস্যু ভাই। আপনি আমাকে চোরের হাত থেকে বাঁচিয়েছেন, তার মানে এই না যে আপনি আমার বাড়িতে গিয়ে ডাকাতি করবেন বা কিছু কথা আমি বলছি।
হ্যাঁ, বা আপনি বীর মুক্তি যুদ্ধ করেছেন সেই জন্য আপনার জন্য সব কিছু অন্যায় নিয়ম জায়েজ, এটাও তো না। সমাজ রাষ্ট্রে একটা নীতি আছে, একটা প্রিন্সিপাল আছে, নাও হতে পারে, কিন্তু অভিযোগগুলো এসছে। আমরা তারপরেও আমরা জুলাইয়ের যারা স্পিরিট বা স্টেক হোল্ডার বা জুলাইয়ের যারা যোদ্ধা, তাদের বিষয়গুলো সব সময় আমরা পজিটিভলি দেখবো, দেখার প্রয়োজন আছে। কিন্তু আইন সমাজ এটারও আপনার মাথায় বিবেচনা রাখতে হবে। জুলাইয়ের যারা আমাদের অগ্রসৈনিক, তারা আমাদের মাথার মুকুট, এটা অলওয়েজ আমরা মনে আরিফুল ইসলাম রাখবো। আদিব, আপনার কাছে এবং তো আমার 20 স্পিকার, সেকেন্ড। আমি শেষ করে দিই 10 সেকেন্ড। আমার স্পিকার একটা বক্তৃতা দিয়েছিলেন সংসদে, যে একজন জুলাই শহীদের মা জামাতের একজন এমপি হয়েছেন, এনসিপি বা জামাত জোটের, মানে জোট থেকে তার একটা প্রশ্নের উত্তর মাননীয় আইনমন্ত্রী দিতে উঠেছিলেন, এবং স্পিকার যথাযথভাবে বলেছেন যে আপনি শুধু সমানে সমানে গেলেই হবে না, মনে রাখতে হবে উনি একজন জুলাই শহীদের মা। আদিব, এটাই আমাদের স্পিরিট। 20 সেকেন্ড এই নিয়ে। 20 সেকেন্ডে বললে একটাই বিষয় বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে সবচেয়ে যে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা অর্গান অন্তর্বর্তী সরকারের সময় ছিল, বিশেষ করে আপনার পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তার যে দায়িত্ব পালন করছেন, তাকে এনে সরাসরি বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করলো, এবং অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা ভাই তিনি এখন আইনমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। তো ফলশ্রুতিতে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে দুর্নীতি, তাদের নিরপেক্ষতা, তাদের অবস্থান এবং পুরো নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে যদি আসলেই তদন্ত করতে, সেটা তদন্ত হওয়া উচিত। সেই তদন্ততে বরঞ্চ আরও মনে করি যে বিএনপির সাথে তাদের যে এই নির্বাচন কেন্দ্রিক যে এক ধরনের বোঝাপড়া ছিল, সে বিষয়টা আরও স্পষ্ট। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম আদিব, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আইএফআইসি নিবেদিত এই সময়ের আলোচনা শুনলেন। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।